হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা যে ক্লাসটা করব সেটা হচ্ছে তরলের বা প্রবাহীর আরেকটা ধর্ম, যেটা হলো সান্দ্রতা। সান্দ্রতার উপরে আজকের আমাদের ক্লাস হবে। তো দেখো, প্রথমে আমাদেরকে জানতে হবে যে সান্দ্রতা ব্যাপারটা কি, তরলের মধ্যে কি এমন ধর্ম রয়েছে যেটাকে আমরা সান্দ্রতা বলছি। যখন তরল কোনো একটা নালা, পাইপ, ড্রেন, নদী কিছুর মধ্য দিয়ে যখন প্রবাহিত হবে, একটা পাইপের মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে, তখন তরল সে তার নিজেকেই একটা গতির বিরুদ্ধে বিপরীতমুখী বল দেয়। মানে ধরে নাও এইদিকে তরল যাচ্ছে, ঠিক আছে? তো এইদিকে যদি তরল যায়, তো এর বিপরীতে তরল একটা বাধা দিবে। তো এই বাধা দেওয়াটার ধর্মটাকেই বলা হচ্ছে সান্দ্রতা। কি বললাম বুঝতে পারলে? তরল যখন গতিশীল হতে চাইবে তখন তার নিজেই নিজের ওপরে একটা বাধা দেবে। সে বাধাটা কীরকম? যদি আমরা তরলকে এরকম কয়েকটা স্তরে কল্পনা করে নিই, এরকম স্তরে, তো সেই স্তরগুলোতে একটা স্তর অপর স্তরকে টেনে রাখার চেষ্টা করবে, মানে এদিকে টানবে, এই স্তরটা এদিকে টানবে, এই স্তরটা এদিকে টানবে। এর ফলে আমি যদি এটাকে ধরে নিই, সেই নালার, এটা হচ্ছে ধরো নিচেটা, ভূমিটা, ঠিক আছে? তাহলে ভূমির দিকে টান সব থেকে বেশি হবে এবং উপরের দিকে টান সব থেকে কম হবে। ফলে উপরের লেয়ার এরকম সামনের দিকে এগিয়ে যাবে এবং নিচের লেয়ার পিছিয়ে পড়বে। বা যদি আমরা কোনো একটা নদীর ওপর থেকে দেখি, ড্রোন ভিউ, ঠিক আছে? তো নদীর মধ্যে যে জল যায়, দেখবে গতি সব থেকে বেশি কোথায় হয়? পাড়ের দিকে না মাঝের দিকে? অবশ্যই মাঝের দিকে, কারণ মাঝের দিকের লেয়ারে বাধা বলটা কম হবে এবং ধারের দিকের বাধা বলটা বেশি হবে। ফলে মিডিলের জলের গতি বেশি হবে এবং ধারের দিকে জলের গতি কম হবে। তো এখানে কি লেখা আছে একবার দেখে নাও। এই সান্দ্রতা হলো তরল পদার্থে প্রবাহিত প্রতিরোধের একটি পরিমাপ। এটি তরলের ঘনত্ব বা আঠালোতাকে বোঝায়। উচ্চ সান্দ্রতার তরল ধীরে প্রবাহিত হয়, যেমন আমরা যদি মধুকে ঢেলে দিই তাহলে সেটা আস্তে আস্তে পড়বে, আর যদি জলকে ঢেলে দিই তাহলে সেটা খুব তাড়াতাড়ি পড়ে যায়। এই জন্য বলেছি যে কম সান্দ্রতার তরল সেটা সহজেই প্রবাহিত হতে পারবে। আর এটার কারণ কি? এটি তরলের অণুগুলির মধ্যে ঘর্ষণের ফলে সৃষ্ট হয়। অর্থাৎ একে আমরা বলতে পারি কি, তরলের অভ্যন্তরীণ ঘর্ষণ বল। ওকে, চলো নেক্সট চাই কি রয়েছে। তো এই সান্দ্রতার কিছু বাস্তব উদাহরণ যেগুলো আমরা দৈনন্দিন জীবনে দেখতে পাই, সেইগুলো দেখো। তো কিছু তরল হয় উচ্চ সান্দ্র, কিছু কম সান্দ্র। মানে এটা এক ধরনের ঘনত্বকে বোঝায়। যে পদার্থ দেখবে যত বেশি ঘন হবে তার সান্দ্রতাও তত বেশি হবে। অর্থাৎ তাকে উল্টে দিলে সহজে পড়বে না। যেমন মধুকে যদি উল্টে দেই ধীরে ধীরে পড়ে। গ্লিসারিন আঠালো চটচটে হয়। আলকাতরা সেটাও থকথকে একটা পদার্থ হয়। আর যদি কম সান্দ্রওয়ালা আমরা যদি দেখি, তাহলে যেমন জল দ্রুত প্রবাহিত হয়, পেট্রোল আরও সান্দ্র, অ্যালকোহল সে জলের চেয়েও সান্দ্র, কম সান্দ্র। বোঝা গেল? তো এটা বাড়িতে একবার করে দেখবে। একটা চামচে করে মধু নেবে আর একটা চামচে জল নেবে, দুটোকে একসঙ্গে ফেলিয়ে দাও, দেখবে মধু আস্তে আস্তে পড়ছে আর জল খুব তাড়াতাড়ি পড়ে যায়। ওকে, তো নেক্সট আছে সান্দ্রতা কি কি কারণে প্রভাবিত হয়। অর্থাৎ আমরা যদি বলি যে সান্দ্রতা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, তো সান্দ্রতা মূলত উষ্ণতার উপর নির্ভর করে। যদি উষ্ণতা বেড়ে যায় তাহলে কিন্তু সান্দ্রতা কমে যাবে। তার কারণ কি? উষ্ণতা বাড়লে, দেখো এখানে রয়েছে যে উষ্ণতা যদি বেড়ে যায় তাহলে সান্দ্রতা কি হবে? কমে যাবে। তার কারণ কি? তার কারণ হচ্ছে যখন উষ্ণতা বেড়ে যাবে অণুগুলোর গতিশক্তি বেড়ে যাবে, আকর্ষণ বল দুর্বল হয়ে যাবে। এই যে এখানে যদি ডায়াগ্রাম দেখো বুঝতে পারবে। দেখো
এখানে জল আছে, অলিভ অয়েল আছে, মধু আছে। এই যে জলের অণুগুলোর বন্ডিং এখানে দেখিয়েছে, এখানে অলিভ অয়েলে দেখিয়েছে, এখানে মধু দেখিয়েছে। তো এর মধ্যে দেখো জলের ক্ষেত্রে এটা কম সান্দ্র হওয়ায় এ খুব দ্রুত পড়ছে, অলিভ অয়েল তার থেকে আসতে পড়বে, মধু তার থেকেও আসতে পড়বে। তাহলে এটা নির্ভর করছে কি এদের আণবিক গঠনের উপরে। তাহলে আমরা বলতে পারি যে সান্দ্রতা আণবিক গঠনের উপরেও নির্ভর করে। আর চাপ, যদি চাপ বাড়ায় তাহলে কিন্তু সান্দ্রতা বাড়ে, ঠিক আছে। তবে যদি গ্যাস হয়, গ্যাসের ক্ষেত্রে চাপ বাড়ালে সান্দ্রতা খুব বেশি পরিমাণে বৃদ্ধি পেতে পারে। ওকে, কারণ চাপ বাড়ালে কি হবে, অণুগুলো কাছাকাছি চলে আসবে, ফলে ঘর্ষণ বল বাড়বে, ফলে সান্দ্রতাও বাড়বে। এবারে আমরা জানবো যে সান্দ্রতাকে পরিমাপ করব কিভাবে। তো সান্দ্রতাকে পরিমাপ করা হয় ভিস্কোমিটার যন্ত্রের সাহায্যে। দেখো এটা নামটা মনে থাকবে খুব সহজে। সান্দ্রতার ইংলিশটা কি? ভিসকোসিটি। সান্দ্রতাকে ইংলিশে কি বলা হয়? ভিসকোসিটি। তো ভিসকোসিটি মাপবো, তাহলে কি যন্ত্র ব্যবহার করব? ভিস্কোমিটার যন্ত্র ব্যবহার করব। ওকে, এই যে এখানে ভিস্কোমিটার রয়েছে, কেমন হয় দেখতে। এর মধ্যে একটা লিকুইড যার আমরা সান্দ্রতা মাপবো সেটাকে এর মধ্যে দিতে হবে। এটা ডিজিটাল মিটার, এখানে দেখিয়ে দেবে ডিজিটালি যে এর সান্দ্রতা কত। সান্দ্রতা যেহেতু একটা একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বল এবং এটা বেগের উপরেও নির্ভর করছে, তাই একে আমরা কি বলবো? গতিশীল সান্দ্রতা বলবো। ওকে, আর সান্দ্রতার একক হচ্ছে পাস্কাল পার সেকেন্ড, মানে পাস্কাল সেকেন্ড, ঠিক আছে। বা এটাকে আমরা যদি ভেঙে লিখি, তো ভেঙে লিখলে এটা কি দাঁড়াচ্ছে? নিউটন সেকেন্ড পার মিটার স্কোয়ার, নিউটন সেকেন্ড পার মিটার স্কোয়ার। বা আমরা এটা বলতে পারি নিউটন পার মিটার স্কোয়ার ইন্টু সেকেন্ড। নিউটন পার মিটার স্কোয়ারকে বলা হয় পাস্কাল, তাহলে এই জন্য পাস্কাল সেকেন্ড। তবে এর একটা ব্যবহারিক একক রয়েছে, পয়েস। এই পয়েস এটা মনে রাখবে, এটা পরীক্ষায় আসে যে 1 পাস্কাল সেকেন্ডে কত পয়েস? 10 পয়েস, ঠিক আছে। বা আমরা 1 ডেকা পয়েস বলতে পারি এটাকে। 10 পয়েস মানে কত? 1 ডেকা পয়েস। ওকে, ডান, বোঝা গেল। তো নেক্সট হচ্ছে তরল প্রবাহের ধরন, অর্থাৎ তরল যখন প্রবাহিত হয় সেটা কিভাবে প্রবাহিত হতে পারে। তো মূলত দুইভাবে প্রবাহিত হতে পারে। এক হচ্ছে শান্ত প্রবাহ, আরেকটাকে বলা হয় অশান্ত প্রবাহ। এখন শান্ত প্রবাহ আমরা কাকে বলবো? ডায়াগ্রামের দিকে দেখো এখানে যেটা শান্ত প্রবাহ, সেইখানে দেখো জলের যে স্তরগুলো, আমি যদি কতগুলো কাল্পনিক স্তরে ভেবে নিই, তারা দেখো একই সমান্তরালে যাচ্ছে, প্রত্যেকের মধ্যে দেখো ডিস্টেন্স সমান আছে এবং একই অভিমুখে যাচ্ছে। যে এরকম নয় এটা এদিকে যাচ্ছে, এটা এদিকে যাচ্ছে, এরকমটা নয়, ঠিক আছে, সবাই একই দিকে যাচ্ছে। কিন্তু যদি অশান্ত প্রবাহের ক্ষেত্রে দেখি, তাহলে দেখো জলের স্তরগুলো বেঁকে বেঁকে যাচ্ছে, কে এদিকে যাচ্ছে, কে এদিকে, এলো পাথাড়ি, মানে পাক খেয়ে খেয়ে জলটা যাচ্ছে। মানে জল যখন পাক খেয়ে খেয়ে যাবে তখন তাকে বলা হবে অশান্ত প্রবাহ। আর জল যখন স্মুথলি একই ডাইরেকশানে যাবে এবং প্রত্যেকটা স্তর একে অপরকে কাট করবে না, মানে এই স্তরটাকে কাট করবে না। ওকে, মানে এই যে এই স্তরটাকে কাট করবে না, এরা পরস্পর সমান্তরালে যেতে থাকবে, তখন তাকে বলা হবে শান্ত প্রবাহ, আর নাহলে একে বলা হবে অশান্ত প্রবাহ। এটা নির্ভর করে যে কোন তরলটা কত বেগে যাচ্ছে, মানে তার বেগের উপরে নির্ভর করবে, বেগ, ঠিক আছে, বেগ। তো যদি সান্দ্রতা বেশি হয় তাহলে সে কিন্তু অনেক বেশি বেগ পর্যন্ত শান্ত প্রবাহ থাকবে, কিন্তু সান্দ্রতা যদি কম হয় তাহলে কম বেগেই কিন্তু সে অশান্ত হয়ে পড়বে, অর্থাৎ তার মধ্যে এরকম টার্বুলেন্ট তৈরি হবে, মানে এরকম ঘূর্ণি তৈরি হবে। তো এই জন্য এখানে একটা আমাদেরকে জানতে হবে রাশি, যেটা হচ্ছে সংকট বেগ বা ক্রিটিক্যাল ভেলোসিটি। এটা কাকে বলে? এটাও পরীক্ষার জন্য একটা ইম্পর্টেন্ট। ক্রিটিক্যাল ভেলোসিটি হচ্ছে সেই বেগ যেই বেগের উপরে গেলে কোনো একটা শান্ত প্রবাহ অশান্ত হয়ে যায়। মানে আমি একটা উদাহরণস্বরূপ ধরে নাও যে এখানে একটা তরল আছে যে 10 বেগে গেলে শান্ত, 15 হচ্ছে তার ক্রিটিক্যাল ভেলোসিটি,
মানে 15 হচ্ছে তার ক্রিটিক্যাল ভেলোসিটি, মানে এটা তার সংকট বেগ। তাহলে এখন যদি 16তে বেগকে পাঠানো হয় তাহলে কি হয়ে যাবে, সে অশান্ত হয়ে যাবে। তাহলে কি হয়ে যাবে, সে অশান্ত হয়ে যাবে। বোঝা গেল? তাহলে তরলের প্রবাহ কত ধরনের, কি কি এবং কোনটাকে কি বলে। তো যাচ্ছি আমরা নেক্সট টপিকে। নেক্সট হচ্ছে প্রান্তীয় বেগ। দেখো প্রান্তীয় বেগ ব্যাপারটা কি, আগেরটা কি ছিল আমরা পড়লাম সংকট বেগ, এটা কি প্রান্তীয় বেগ। দেখো যখন দেখবে বৃষ্টির জল, যখন বৃষ্টির জল এরকম নিচের দিকে পড়ছে, ওকে, বৃষ্টির ফোঁটা নিচের দিকে পড়ছে, তো বৃষ্টির ফোঁটা মোটামুটি ছোট বড় মাঝারি অনেক ধরনের হয়, কিন্তু সবসময় দেখবে বৃষ্টির ফোঁটা একটা নির্দিষ্ট বেগে পড়ে, সে ছোট ফোঁটা হোক বড় ফোঁটা হোক, পরপর দেখবে তারা একই দূরত্ব বজায় রেখে সমানে পড়ে। কিন্তু তারা তো অনেক উপর থেকে পড়ছে, মেঘ তো অনেক উপরে আছে, তো যত তারা নিচের দিকে পড়বে বেগ তো বাড়বে, মানে উপর থেকে বেগ যত নিচের দিকে আসবে বেগ কি হয়, বৃদ্ধি পায়। নর্মালি যে কোনো বস্তু যখন উপর থেকে নিচের দিকে পড়ে, উপর থেকে ধরো নিচের দিকে পড়ছে, তাহলে কি হয়, বেগ বৃদ্ধি হয়। বেগ কি হয়, বেগ বৃদ্ধি হয়। কিন্তু বৃষ্টির ফোঁটার ক্ষেত্রে এরকমটা হয় না। বৃষ্টির ফোঁটার ক্ষেত্রে এরকমটা হয় না। তার কারণ কি? তার মূল কারণ হচ্ছে সান্দ্রতা এবং প্লবতা। ঠিক আছে, যখন বৃষ্টির ফোঁটা নিচের দিকে পড়ে তখন তার ওজন নিচের দিকে কাজ করে, ওজন, ঠিক আছে, ওজন নিচের দিকে কাজ করছে, এবং বায়ুর মধ্য দিয়ে পড়ার কারণে বায়ু ঊর্ধ্বমুখে একটা প্লবতা দেয়। বায়ু ঊর্ধ্বমুখে কি দিয়ে, একটা প্লবতা। লেখাটা ডিস্টার্ব হচ্ছে, বাট বুঝে নাও। তো বায়ু কি হয়, ঊর্ধ্বমুখে প্লবতা, এবং এই বায়ু একটা সান্দ্র মাধ্যম হয়, এর সান্দ্রতা আছে, মানে এই গতির বিরুদ্ধে একটা বাধা সৃষ্টি করবে। কারণ যখন বৃষ্টির ফোঁটা পড়ে তখন এর সাইডের বায়ুগুলোও গতিশীল হয়, এই বায়ুগুলোও গতিশীল হয়, আর এই সাইডের বায়ু ওকে গতিশীল হতে দেবে না। সান্দ্রতার বৈশিষ্ট্য এটা, এই গতির বিরুদ্ধে বাধা সৃষ্টি করবে। ফলে এ কি করবে, উপর দিকে একটা বল দিবে। তাহলে উপর দিকে দুটো বল কাজ করছে, কি কি, প্লবতা বল আর সান্দ্রতা বল, আর নিচের দিকে কাজ করছে ওজন। এবং এই ওজন এবং প্লবতা ও সান্দ্রতা বল যখন সমান হয়ে যাবে, অর্থাৎ যখন ওজন যখন কি হচ্ছে, ওজন সমান সান্দ্রতা বল, এরা যখন কি হয়ে যাবে, সমান হয়ে যাবে, সান্দ্রতা বলের সঙ্গে অবশ্যই প্লবতাও থাকবে। ঠিক আছে, প্লবতা, লেখার দিকে ধ্যান দাও না, পড়াটা বোঝো। তো ওজন যখন সান্দ্রতা বল আর প্লবতার সঙ্গে সমান হয়ে যাবে তখন একটা নির্দিষ্ট বেগে, মানে স্থির মানের বেগ, এর তখন বেগ কি হয়ে যাবে, স্থির হয়ে যাবে। ধরো সাপোজ একটা ভি বেগে পড়ছিল, তো এই ভি বেগেই পড়বে, বৃষ্টির ফোঁটা ভি বেগেই নিচের দিকে পড়বে। ঠিক আছে, তো ওই নির্দিষ্ট বেগটাকে বলা হবে প্রান্তীয় বেগ। তাহলে প্রান্তীয় বেগ কি হলো, এই অভিকর্ষের টানে যখন পড়ছে এবং বস্তুর ওপরে যে সান্দ্রতা বল কাজ করে, এদের ফলে যে সাম্যাবস্থায় একটা সর্বোচ্চ বেগ অর্জন হবে এবং স্থির বেগ, এটাকেই বলা হবে প্রান্তীয় বেগ। এই জন্য বৃষ্টির ফোঁটা অনেক ওপর থেকে পড়লেও, তীব্র গতিতে পড়লেও, ভূমিতে আঘাত করার সময় আমাদের উপরে সেরকম কোনো ক্ষতি করতে পারে না। তার কারণ কি, সান্দ্রতা একে স্লো করে দেয় অনেকটা। এটা এক ধরনের বাধা বল বা ড্রাগ ফোর্স হিসেবে কাজ করে। ঠিক আছে, ওকে, ডান, বুঝতে পারলে?
তো নেক্সট আসছি আমরা, যখন কোনো পাইপের মধ্য দিয়ে তরল প্রবাহিত হবে, ঠিক আছে, যদি কোনো পাইপের মধ্য দিয়ে তরল প্রবাহিত হয় তখন সেই তরলটা কি হারে প্রবাহিত হয়, তো এটা আমাদেরকে জানতে হবে, ঠিক আছে। তো দেখো, মনে করো যে এটা একটা পাইপ, ঠিক আছে, এই পাইপের এটা হচ্ছে তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, ঠিক আছে, একে ধরো আমরা কি মানলাম এ, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলকে কি মানলাম এ, আর এর মধ্য দিয়ে যে তরলটা প্রবাহিত হচ্ছে তার ধরে নাও ভেলোসিটি বা বেগ, তার বেগ ভি। ভি এই কথাটার অর্থ কি, মানে সে একক সময়ে ভি দূরত্ব অতিক্রম করে, তাই তো। বেগ বলতে কি বোঝায়, একক সময়ে অতিক্রান্ত দূরত্ব, অর্থাৎ একক সময়ে এই ভি গতিবেগ ভি দূরত্ব অতিক্রম করে। তাহলে আমি ধরে নিলাম যে এখানে একটা জল লেয়ার আছে, এখানে একটা জলের লেয়ার আছে, ঠিক আছে, এখানে একটা কি আছে, জলের লেয়ার, মনে কর এখানে একটা জলের লেয়ার আছে, ঠিক আছে। এবারে এই লেয়ারটা 1 সেকেন্ডে কতটা সামনের দিকে যাবে, না ভি দূরত্ব যাবে, তাহলে এই ডিস্টেন্সটা কত হবে ভি, তাহলে এখন লেয়ারটা এখানে আছে, ওকে। তাহলে ভি বেগে জল আসছিল, তাই সে একক সময়ে ভি দূরত্ব এসেছে। তাহলে এই অংশটার আয়তন কত, যেহেতু এটা একটা চোঙাকৃতি, চোঙের আয়তনের সূত্র কি আগেও বলেছিলাম, চোঙের আয়তনের সূত্র না আয়তন সমান আয়তন না আয়তন আয়তন সমান কি ক্ষেত্রফল ইনটু উচ্চতা, তাই তো, ক্ষেত্রফল ইনটু উচ্চতা। তাহলে এক্ষেত্রে আমরা যদি বলি যে ক্ষেত্রফল কত, না স্যার এ, উচ্চতা মানে দৈর্ঘ্য কত, না ভি, কারণ দেখো এইখানের ক্ষেত্রফল এ হওয়া মানে ওই ক্ষেত্রফলটাও এ হবে, এই ক্ষেত্রফলটাও এ হবে, তাহলে ক্ষেত্রফল ইনটু উচ্চতা। তাহলে এই করলে এই জায়গাটার আয়তন পেয়ে যাব আমরা, আমরা যদি এইভাবে করি তাহলে আমরা কি এই জায়গাটার আয়তন পেয়ে যাবো, যে এখানে কতটা তরল ছিল, তাহলে তার আয়তন কি হবে ভি ক্রস এ। তাহলে একক সময় কতটা তরল প্রবাহিত হচ্ছে ভি ইন্টু এ, তো এটা মনে রাখতে হবে, ঠিক আছে। এই যে এখানে রয়েছে, দেখে নাও একবার, এখানে রয়েছে কিউ সমান ভি ক্রস এ, অর্থাৎ একক সময়ে প্রবাহিত তরলের আয়তন ক্ষেত্রফল ইন্টু বেগ, ভিটা কি ছিল বেগ, তার সংজ্ঞা যদি জিজ্ঞেস করি তরল প্রবাহের হার কি, না একক সময়ে প্রবাহিত তরলের পরিমাণই হলো তরলের প্রবাহের হার, ওকে, বুঝতে পারলেন। তো আমরা এই সান্দ্রতাকে কোথায় ব্যবহার করব বা এর প্রয়োগ কোথায় রয়েছে, দেখো সান্দ্রতা কি, এটা তরলের এক ধরনের ঘনত্ব বা তরলটা কতটা ফ্লো করবে সেটাকে নির্দেশ করছে। ফলে এটাকে আমরা শিল্পক্ষেত্রে, চিকিৎসা ক্ষেত্রে অথবা ইঞ্জিনিয়ারিং অর্থাৎ প্রকৌশলে আমরা ব্যবহার করতে পারি। কিভাবে এটা ব্যবহার হয় দেখো, শিল্পক্ষেত্রে এই যে রং, বিভিন্ন তোমরা যে রং দেখতে পাও, এই রংগুলো কিন্তু একটা নির্দিষ্ট গাঢ়ত্বে রাখা হয় বা নির্দিষ্ট সান্দ্রতাতে রাখা হয়। কেন না, একটা নির্দিষ্ট রেশিওতে নির্দিষ্ট সান্দ্রতাতে মেশালেই কিন্তু এরকম একটা থিকনেসের পেন্ট তৈরি হবে, বা যে কোনো পলিমার, কসমেটিক্স, খাদ্যদ্রব্য এই সান্দ্রতাকে মেনটেন করে তৈরি করা হয়। বা আমরা যদি দেখি যে কোনো মানুষের দেহে যে রক্তটা চলাচল করে, সেই রক্তটা কতটা ফ্লো করতেছে, সে বা তার হার্ট কতটা ফ্লো করাতে পারছে,
সেটা অনেকটা তার সান্দ্রতার উপরে নির্ভর করছে। যদি সান্দ্রতা খুব বেশি হয়ে যায় রক্তে, তাহলে কিন্তু হার্টকে বেশি প্রেসার দিতে হবে, হার্ট প্রেসার বেড়বে। সান্দ্রতা কম হলে হার্ট প্রেসার কম হবে। বুঝতে পারলে কি বললাম? তাছাড়া ওষুধ ইঞ্জেকশনে ওটাকে ব্যবহার করা হয়। ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে কীভাবে এটাকে ব্যবহার করা হয় তোমরা জানো প্রত্যেকে, যে গাড়ির ইঞ্জিনে একটা ইঞ্জিন অয়েল ঢালতে হয়, মোবিল যেটাকে বলে, মোবিল ঢালতে হয়। তো সেই যে মোবিলটা, সেই মোবিলের গায়ে দেখবে বিভিন্ন কোটেশন লেখা থাকে, ঠিক আছে? গ্রেড 20, গ্রেড 40 এরকম লেখা থাকে, দেখবে এরকম 20, 40, 50 এরকম। এগুলোর মানে কি জানো? যে তার সান্দ্রতা কতটা, মানে সে কতটা ফ্লো করতে পারবে। এবং বিভিন্ন কন্ডিশনে এটাকে ব্যবহার করা হয়, বিভিন্ন গাড়ির ক্ষেত্রে আলাদা। হাই স্পিড গাড়ির ক্ষেত্রে এটাকে একটু কম সান্দ্রবালা করতে হয়, শীত প্রধান দেশে একটু বেশি সান্দ্রবালা দিতে হয়, ঠিক আছে? মানে যার সান্দ্রতা যেরকম সেই অনুযায়ী সেরকম লুব্রিক্যান্ট সিস্টেম করতে হবে। এছাড়া যে হাইড্রোলিক যে মেশিনগুলো হয়, আমরা এক্সাভেটার দেখেছো, জেসিবি যেটাকে বলে, ঠিক আছে? তো সেইগুলোতেও কিন্তু এই সান্দ্রতা বা সান্দ্রতাঙ্ক এই ব্যাপারটা কিন্তু গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তো আজকের ক্লাস এই পর্যন্ত। তো যদি ক্লাসটা ভালো লেগে থাকে বা বুঝতে পেরে থাকো তাহলে কমেন্টে বলবে, আর যদি কোথাও অসুবিধা হয় সেটাও বলবে আমাকে। ওকে, তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। স্টে স্টাডি, হ্যাভ এ গুড ডে।